সাইফের মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। তাই ইকরা এগিয়ে যাচ্ছে সাইফকে চুমু দেওয়ার জন্য। খুব কাছে গিয়ে সাইফের গালে একটা চুমু দিয়ে দৌড় দিল ইকরা। সাইফ এখনও দাঁড়িয়ে আছে। এই প্রথম ইকরার চুমু খেল সে। রুদ্র নিচে এসে মাকে ফোন করলো। রাতে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিল। সকালবেলা স্নেহাকে ওখানে রেখেই ওরা ঢাকায় চলে আসলো। স্নেহা আর ইকরাকে বিয়ের পর একসাথে আনা হবে। রুদ্রের পরিবার, আত্মীয় স্বজন অনেকেই ঢাকায় চলে আসলো, সাথে সাইফেরও। ছোট্ট ফ্ল্যাটে এখন মানুষের অভাব নেই। পাশের খালি ফ্ল্যাটগুলো খুলে দেয়া হলো ওদের জন্য। বাড়িটা ভরে গেছে। সাইফের মা আর রুদ্রের মা মিলে সব কেনাকাটা করলো। ছেলের বউকে তো আর এমনি এমনি ঘরে আনা যায় না, আবার নিজের জন্য কিছু কেনাকাটা আছে। ওরা বেশ আনন্দিত হয়ে আছে ছেলের বিয়ে নিয়ে। কাল ওদের গায়ে হলুদ। বিকেল হয়ে গেছে, সবাই বাড়ি সাজাতে ব্যস্ত। রুদ্রের মনটা ছটফট করছে। 2 দিন ধরে স্নেহার সাথে কোনো কথা হয় না। স্নেহা ফোনটা বন্ধ করে রেখেছে। আর মাত্র 2টা দিন, তাই রুদ্র চুপচাপ সহ্য করছে, কিছুই বলছে না। বিকেলের আলো এসে পড়েছে সাজানো বাড়িটার ওপর। সাইফ মন দিয়ে বাড়ি সাজানোর কাজে লেগে পড়েছে। এখন থেকে আত্মীয় স্বজন সবাই চলে আসছে। বাড়ির সবাই খুশিতে হইচই করছে, কিন্তু রুদ্রের কেমন যেন লাগছে। কিরে, এখানে বসে আছিস কেন? এখানে আয়, সবার সাথে কথা বললে ভালো লাগবে। না থাক, আমি এখানে ঠিক আছে। মন খারাপ তোর? না। কিছুক্ষণ পর রুদ্রের মোবাইলে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ রুদ্র, আমি ইকরার মা বলছি। হ্যাঁ খালামণি, বলুন কি হয়েছে? এইভাবে ভয় পেয়ে আছেন কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে খুলে বলুন আমাকে। স্নেহা আর ইকরা সেই সকালে বেরিয়েছে শপিং করতে। সন্ধ্যা হতে চললো, এখনও আসছে না। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। হোয়াট? কোথায় গেছে, কিছু বলেছে? না, বললো 2 ঘন্টা পরে ফিরে আসবে, কিন্তু এখনও আসছে না। কোথায় যাবে ওরা? হয়তো কোনো বান্ধবীর কাছে গিয়েছে। চিন্তা করবেন না। ওদের কোনো বান্ধবীর বাড়িতে নেই, আমি সবখানেই ফোন দিয়েছি। আমার মনে হয় আমার মেয়েটাকে ওই রনিটা ধরে নিয়ে গেছে। এই রনিটা আবার কে? তারপর ইকরার আম্মু সব খুলে বলল রুদ্রকে। এত কিছু ঘটে গেল আর আমাদের কিছু বললেন না আপনারা? আমি ভেবেছিলাম বিয়ে হয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমার মেয়েটা সর্বনাশ করে দিবে ওরা। তোমরা কিছু একটা করো বাবা। আচ্ছা, আপনি কান্না করবেন না, আমরা দেখছি কি করা যায়। রুদ্র সাইফকে ডেকে সবকিছু বলল। এইসব শুনে রাগে সাইফের নাক মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি সবকিছু আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিবে। সাইফ দাঁতে দাঁত চেপে মাটির দিকে তাকিয়ে আছে। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। এখন যদি রনিকে সামনে পেত, সাইফ ওকে কাঁচাই খিলে খেত। প্রিয় মানুষটার জন্য নিজের বাইরেরটা বদলে নিয়েছে, কিন্তু ভেতরেরটা এখনো বদলাতে পারেনি। সেখানে সেই আগের মতোই ভিলেনের বসবাস। রনির যদি একটাকে ভালোবাসে, তাহলে স্নেহাকে কেন কিডন্যাপ করলো? ওরে, ভালো করে ভালোবাসতেছি তো আমি। আমার ইকরার গায়ে যদি ও হাত দেয়, ওর অবস্থা আমি খারাপ করে দেব। এটা তোকে আমি বলে রাখলাম। এখন মাথা গরম করলে চলবে না, আমাদের মাথায় ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমার মাথা কাজ করছে না। এখানে থেকে কিছু হবে না, আমাদের এখানে নরসিংদী যেতে হবে। আর সব কিছু এমনভাবে করতে হবে যেন কে টের না পায়। আচ্ছা চল। আর এটা কথা, প্লিজ ভাই, ওখানে গিয়ে মাথা ঠান্ডা রাখবি। খালামুনিদের সামনে কিচ্ছু বলবি না। আচ্ছা বলবো না, এখন চল। ফুল স্পিডে বাইক চালিয়ে 1 ঘন্টার মধ্যে ওরা স্নেহাদের বাসায় পৌঁছে যায়। ইকরার আম্মু ও স্নেহার বাসায় বসে বসে কান্না করছে। আসসালামু আলাইকুম বাবা, খালামুনি। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না। আর খালামুনি, এভাবে কান্না করবেন না প্লিজ। যেভাবেই হোক আমরা ওদের ফিরিয়ে আনবো। বাবা, কে রনি? জিগটার পেছনে লাগলো, আর ওকে আমরা চিনবই বা কিভাবে? সবই আমার কপাল বাবা। ছোটবেলায় বাবা হারিয়েছে, মা আমাদের 2 ভাইকে মানুষ করেছে। মানুষ বললে ভুল হবে। বাবার সম্পত্তি 2জনই সমান সমান পেয়েছি, কিন্তু আমার ছোট ভাই রিশাদ এটা নিয়ে সন্তুষ্ট ছিল না। লেখাপড়া শেষ করে আমি একটা সরকারি চাকরি পাই। ওখানে আমার কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ দিয়ে ওর জন্য চাকরির ব্যবস্থা করে দিই, কিন্তু সে ওই চাকরিটাও করলো না। আর ওর নাকি স্ট্যাটাস চলে যাবে চাকরি করলে। তারপর আর কি, আমি চাকরি করতে থাকি, আর ও জায়গা জমি বিক্রি করতে করতে শেষ হতে থাকে। যখন দেখে আর কোনো উপায় নেই, তখন সে খারাপ পথে চলতে শুরু করলো। হয়ে উঠল সন্ত্রাস। আমি নিজে উপার্জন করে অনেক জায়গা জমি রেখেছি, আর আমার ছেলে ছিল, আর রিশাদেরও একটা ছেলে ছিল।
ওর ছেলে রনি আমার স্নেহার চেয়েও 4-5 বছরের বড় হবে। ও তো কখনোই ওর ছেলের কথা চিন্তা করবে না, তাই আমি করতে লাগলাম। ভেবেছিলাম কোনো একদিন মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে আমার সয় সম্পত্তি সানিয়া আর রনি 2 ভাইয়ের নামে লিখে দেব। কিন্তু কিছুদিন পরে আমার ছেলের মৃত্যু হয়। অনেকেই বলেছে অ্যাক্সিডেন্ট, আবার অনেকেই বলাবলি করছে এটা আমার ভাইয়ের কাজ। তবু চুপ করেই ছিলাম। রিশাদের সাথে সম্পর্ক নেই বললেই চলে, কিন্তু ওর ছেলে রনিকে খুব আদর করছি। নিজেদের ছেলের মৃত্যুর পর রনির মাঝেই সানিকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা বাবার মতোই হয়েছে। ও তোমাদের বিয়ে 2 দিন আগেই অস্ট্রেলিয়া গিয়েছিল। কালকে এসেই এমন একটা কাজ করবে বুঝতে পারিনি। আমি আগে জানলে হয়তো কিছু করতে পারতাম, কিন্তু ইকরার আম্মু আজকে আমাকে এইসব বলল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এর অনেকে চেনার তো কোনো উপায় আছে? স্নেহার আব্বু অনেকক্ষণ ধরে চিন্তা করে রুমে চলে গেল। তারপর একটা অ্যালবাম নিয়ে ফিরে আসলো। এই যে এখানে রনির ফটো আছে, দেখো। অ্যালবাম খুলে কয়েকটা ছবির পর রনির আর স্থানীর একসাথে একটা ছবি। স্নেহার আব্বু ছবিটা রুদ্রের দিকে এগিয়ে দিল। ছবিটা রুদ্র দেখে আবারও ভালো করে তাকিয়ে দেখল। এই ছেলেটা কে? এখানে ওর ছবি কেন? এটাই তো আমার ছেলে সানি। আর ওর পাশেরটা? এটা রনি। হোয়াট? এটা কিভাবে সম্ভব? কি হয়েছে বাবা, তুমি কি ওদের চেনো? না বাবা, আমরা আসছি। আর আপনার মেয়েকেও সাথে করে নিয়ে আসবো। শান্ত হয়ে বসুন। রুদ্রের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল খুব বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে। ওরা বাড়ি থেকে বেরিয়ে আসলো। এই রুদ্র, কি হয়েছে বলতো? ছবিগুলো দেখে তোর চোখ মুখের অবস্থা এমন হলো কেন? একটু অপেক্ষা করো, অনেক বড় একটা ব্যাপার সবার সামনে আসতে চলেছে। রাফিকে ফোন লাগা। কেন? একমাত্র সৈকতই বলতে পারবে রনির আড্ডা কোথায়। আচ্ছা, ফোন করছি। অনেক খোঁজাখুঁজি করে সাইফ সৈকতকে ফোন করলো। হ্যালো, কে? হ্যাঁ রাফি, আমি সাইব বলছি। হ্যাঁ বড় ভাই, কেমন আছেন? হঠাৎ আমাকে কি মনে করে? তোমার কাছে একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। রনির আড্ডা কোথায়? রনি এখন কোথায় আছে? একটু সময় দিন ভাইয়া, একটু পর ফটাফট বলে দিচ্ছি। হাতে সময় নেই, 5 মিনিট সময় দিলাম। মেসেজ করি ঠিকানা পাঠিয়ে দাও, আর না হলে হ্যাঁ ভাইয়া, চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ফোন রেখে দিল। দুই বন্ধু একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। স্নেহা আর ইকরার সামনে সিগারেট খাওয়া নিষেধ ছিল, আর ওদের চিন্তায় ছেলে দুটো শেষ। এইদিকে একটা পুরাতন গোডাউনের ভেতর বেঁধে রেখেছে স্নেহা আর ইকরাকে। ওদের হাত মুখ বেঁধে রেখেছে। ওদের সামনে বসে বসে মদ খাচ্ছে রনি আর সেই পুলিশ ইন্সপেক্টর, সাথে কিছু চেলাপেলা আছে। স্নেহা বাঁচার কোনো লড়াই করছে না। ওদের কথা শুনে মনে হচ্ছে মরে গেলেই বোধহয় ভালো হবে। সিঙ্গাপুর থেকে এসে দেখছি ছক্কা হাতানোর প্রস্তুতি নিচ্ছ। এক পাশে রাজপ্রাসাদ আর অন্য পাশে রানী। একেই বলে বুদ্ধির খেলা, বুঝলে? যাই বলো, আমি না থাকলে কিন্তু এই বাজি তুমি জিততে না। আমি যদি স্নেহাকে রুদ্রকে মারার জন্য বাধ্য না করতাম, তাহলে রুদ্র মরতো না। আর রুদ্র থাকলে তুমি এসব করতেও পারতে না। হা হা হা, বোকা ছোট বোন আমার নিজের হাতেই নিজের ভালোবাসাকে মেরে দিল। বেচারি কি আর করবে বলো, ভাইয়ের খুনি যে। আগে একবার বিয়ে ভেঙে গেছে, এখন আবার কার সাথে বিয়ে হচ্ছে? বেচারা বিয়ের আগেই ওর বউটাকে উপরে পাঠিয়ে দিতে হচ্ছে। তাই এখন কি করবে? আমার আদরের ছোট বোনটাকে মারতে হবে। কি করব বলো? ও বেঁচে থাকলে এই সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে। আমি ভাগ চাই না, আমার পুরোটাই চাই। তাই পথের কাঁটা সরিয়ে ফেলেছি। আর ওটাকে কি করবেন? ওটাকে আমার রানী বানাবো। আমার রাজপ্রাসাদে রানী থাকবে না, তা কি কখনো হয়? বিয়েটা কখন হবে? যখন স্নেহা মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, তখন আমি বিয়ে করব, উৎসবে মেতে উঠব। কয়েকজন পার্লারের মহিলা এসে ইকরাকে টেনে হিসড়ে নিয়ে গেল রাফি খোঁজ খবর নিয়ে। সাইফের ফোনে ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিল। ঠিকানা পেয়ে দুই বন্ধু ছুটে চলল স্নেহাদের বাঁচাতে। কি হবে ওখানে জানে না, কিন্তু এতটুকু জানে ওদের কলিজা বন্দী হয়ে আছে, যাকে মুক্ত করতে হবে। ইকরাকে লাল রঙের শাড়ি পরিয়ে নিয়ে আসা হলো। ওর কান্না আর ছটফটানির জন্য সাজাতে পারেনি। স্নেহা আর ইকরার মুখ খুলে দেয়া হলো।
স্নেহা কীভাবে মারতে চাস বল, তোকে ঠিক ওইভাবেই মারবো। লজ্জা করছে না এইসব বলতে? আমি তোকে নিজের বড় ভাই ভাবতাম, আর তুই এত বড় শয়তান। ছি! আর ইন্সপেক্টর সাহেব, আপনাদের কাজ মানুষের জীবন রক্ষা করা, ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলা না। আপনাদের কারণে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি যার যার কোনো ক্ষমা হয় না। চুপ, একদম চুপ, বেশি কথা বলে। তুই এমনটা করতে পারবি কখনো ভাবিনি। তোর সম্পত্তির দরকার পড়লে আব্বুকে বলতে সব তোকে খুশি খুশি দিয়ে দিত। তোকে নিজের ছেলের মতো করে দেখেছে সবসময়, তার প্রতিদান এই দিলি তুই? এইসব মায়া কান্না আমার মন গলবে না। আমার শুধু টাকা চাই, টাকা। আমাকে না মেরেও টাকা পাবি। তোকে তো আমি মারবই। আপদ বাঁচিয়ে রাখলে আমার দুই কুলেই যাবে। তুই আমাকে মারতে চাস তাই তো? তাহলে ইকরাকে ছেড়ে দে। সিহ স্নেহা, এটা তোর ভাবি হয়, এভাবে বলতে নেই। ছোট থেকে তো তোকে ভাই বলেই ডেকেছি, এখন তোর বউ কিভাবে হব? এখন থেকে জানু বাবু সোনাই এইসব ডাকা শিখবে, বুঝছো? ছি, তুই এত খারাপ একটা মানুষ, খুবই জঘন্য। তোমাকে বিয়ের পর বুঝাবো আমি কি ওকে। এখন চুপ করে নিজের প্রাণের বান্ধবীর মৃত্যুর উপভোগ করো। হা, তুই ওর কিছুই করতে পারবি না। আজ তুই যদি ওকে মারতে পারিস, আমি নিজ ইচ্ছাই তোকে বিয়ে করব। যা, মেরে দেখা। ওকে মারা আমার 1 মিনিটের ব্যাপার। ঠিক আছে, তাহলে মার না। রনি স্নেহার থেকে 3-4 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে। পকেট থেকে পিস্তলটা বের করে স্নেহার বরাবর তাক করল। এমন সময় রুদ্র সাইফ হাজির হলো। আরে বাহ, খেলা দেখে জমে গেছে। রুদ্রকে দেখে ভয়ে চুপসে গেল রনি। বারবার পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকাচ্ছে। তুমি তো বলেছিলে স্নেহা দ্রুতকে মেরে ফেলেছে, তাহলে এটা এখানে কিভাবে আসলো? সেটা তো আমিও জানি না। আমি থাকতে তুই আমার বউকে মেরে ফেলবে? বাবা, কি সাহস! আচ্ছা, আমি বসলাম এখানে, তুই মার, দেখি কতবার কলিজা তোর। এটা তোমার বউ মানে? তোদের তো বিয়ে হয়নি। খোকা দেখি কিছু জানো না। 2 বার বিয়ে করেছে, এবার করলে 3 বার হতো, কিন্তু তোরা বাধা দিয়ে দিলে। এর পরিণতি খুবই ভয়ানক হবে। রনি চোখ বড় বড় করে তাকালো পুলিশ ইন্সপেক্টরের দিকে। তুই যে বললে স্নেহার বিয়ে ওই দিন ভেঙে গেছে, তাহলে এ স্নেহার স্বামী কিভাবে হয়? হ্যাঁ, বিয়ে তো ভেঙে গিয়েছিল। বিয়ে ভাঙার পর স্নেহার আব্বু মাটিতে বসে পড়ে, তখন আমি ওখান থেকে চলে আসলাম। এসে তো সিঙ্গাপুরের জন্য বেরিয়ে গেছি। কাল তোমার সাথেই ফিরলাম। এর মাঝে কি হয়েছে কিছুই তো জানি না। শুধু টাকা নিতে পারো তাই না? একটা কাজ ঠিক মতো করতে পারো না। টাকার জোরে কি কিছু হয়? অবশ্যই তোদের বুদ্ধি আছে, অনেক সাহসও আছে, নতুন এখানে কেউ রুদ্রের বউর দিকে চোখ তুলে থাকতে পারে না, সেখানে তুই ওকে মারার জন্য ধরে নিয়ে রে। এখন বল, তুই ওকে মারবি না আমি উঠে আসবো? রনির হাত কাঁপছে। ও জানে এখন স্নেহাকে মারলেও ও নিজে জীবিত বাড়িতে ফিরতে পারবে না। পারবি না? ওকে, আমি আসছি তাহলে। রুদ্র এগিয়ে গিয়ে রনির সামনে দাঁড়ালো। লম্বায় রুদ্র রনির চেয়ে অনেক বেশি লম্বা। ওরে আমার কাছে দে, আমার ইকরাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেই। ওর জন্য আমি একাই যথেষ্ট, তুই ওইগুলোর ধর। রুদ্রের কথা শুনে সাথের চালাপোলাগুলো ভয়ে দৌড়ে ভাগে। এখন পড়ে আছে রনি আর পুলিশ ইন্সপেক্টর। সাইফ ইকরা আর স্নেহার হাতের বাঁধন খুলে দিল। তারপর দ্রুত রনিকে মারতে থাকে আর সাইফ পুলিশকে। রুদ্র রনিকে মেরে আধমরা করে গলা চেপে ধরে। রুদ্র, ছেড়ে দাও ওকে, নয়তো ও মরে যাবে। ওকে তো আজ আমি মেরেই ফেলবো। শালা বল, সানাকে কে মেরেছে? নয়তো তোকে কেউ বাঁচাতে পারবে না। ও কিভাবে জানবে সানির কথা? সেটা তো তুমি জানবে। তোমার এখনো মনে হচ্ছে আমি সানির খুনি? তাহলে ওই এত টাকার ডিল, সিসিটিভি ফুটেজ, তোমার ঘড়ি, এইসব কি? সবই ঠিক আছে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। 3 বছর আগে ছেলেটা আর ওর বাবা আসে আমার কাছে, এসে বলে তোমাদের এলাকায় একটা ছেলে আছে যে মেয়েদের বিরক্ত করে, কয়েকজনকে নাকি ধর্ষণ করেছে। ছেলেটার নাম সানি। আমি যেন একটা ব্যবস্থা করি ওর। আমি 2 দিন সময় নিয়ে ভাবি, তারপর লোকটাকে মানে তোমার কাকাকে ফোন করে 2 লাখ টাকা ডিল করে। আমার চোখে ধর্ষকের একটাই শাস্তি, তাহলে মৃত্যু।
আমি সানিকে সেটাই দিতে চেয়েছিলাম। তোমার কাকা আমাকে একটা মাঠে যেতে বলে, যেখানে সানি যেতে আমি ওকে কিডন্যাপ করতে পারবো। ওনার কথা মতো আমি ওখানে এই রনির সাথে বসে অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ পর সানি আসে মাঠে ফুটবল খেলতে। সানিকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। একটা 7-8 বছর ছেলেকে আমি মারতে এসেছি। ওরা যে মিথ্যে বলেছে এটা বুঝতে আর বাকি রইল না। আমি সাথে সাথে তোমার কাকাকে ফোন করে বকাবকি করে ডিল ক্যান্সেল করে ফিরে যাই ঢাকা। আমাকে দিয়ে ওরা কাজটা করাতে পারেনি, তাই ওরা ইকবালের কাছে যায়। ইকবালকে নিশ্চয় মনে আছে তোমার, যাকে আমি তোমাদের কলেজে সবার সামনে দড়িতে ঝুলিয়ে মেরেছিলাম? হ্যাঁ, মনে আছে, মনে আছে। পরে বলো। ওরা ইকবালের সাথে ডিল করে। ওদিন সকালবেলা তোমার ভাইকে ওরা ধরে নিয়ে যায়। আমি এই খবরটা পেয়ে ছুটে যেয়ে ইকবালের আস্তানায় একাই গিয়েছিলাম। তখন সাইফ কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছে। ওখান থেকে অনেক কষ্টে সানিকে নিয়ে বেরিয়ে আসে ওর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু এতটাই ভয় পেয়েছে কিছুই বলতে পারেনি। আমি তো এতটুকু জানতাম ওর বাড়ির নরসিংদীর এই এলাকায়, তাই ওকে কোলে নিয়ে ট্রেনে করে নরসিংদী যায়। ওই সিসিটিভি ফুটেজটা ওই স্টেশনের। এত কিছুর পরে ওরা আমাদের পেছন ছাড়ে না। সানিকে মানার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমাদের বাড়ির পাশের মেইন রোডে যাই। সেখানে রনি আর ইকবাল আমাদের তাড়া করে। সানিকে বাঁচানোর অনেক চেষ্টা করি আমি, কিন্তু পেছন থেকে ওর বাইকেও গুলি করে। আমার হাতে একটা গুলি এসে লাগে, সেখানে পড়ে যাই আমি। আমাকে অনেক মারধর করে ওরা। আমি চারপাশ অন্ধকার দেখছিলাম তখন। আমার কাছ থেকে সানিকে টেনে নিতে চায়, তখনও সানি বাঁচার জন্য আমার হাত আঁকড়ে ধরে। তখনই আমার হাতের ঘড়ি খুলে ওর হাতে যায়। আমি ওকে বাঁচাতে অনেক চেষ্টা করি, কিন্তু সেই অবধি আমি পারিনি। সব কিছু ঘোলাটে লাগছিল। সানিকে কিছুটা দূরে নিয়ে আরেকটা গুলি করা হলো। কোথায় লেগেছিল জানি না। আমি সেখানে জ্ঞান হারাই। সকালে জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালে ভর্তি। আমার লোকেরা আমাকে এনে ভর্তি করেছে। সানির কথা জিজ্ঞেস করলে ওরা চুপ করে থাকে। আমি আবার ওই জায়গায় যাই, গিয়ে শুনি ছোট ছেলেটা আর নেই, মারা গেছে। ওই দিনের পর ইকবালকে খুব মারি, কিন্তু বেঁচে যায়। ইকবালকে এইভাবে খুন করার পেছনে শুধু ঋতুর ধর্ষণ ছিল না, ছিল সানি হত্যার প্রতিশোধের আগুন। আমি ইকবালকে বাঁচতে নিইনি। স্নেহা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এইসব শুনে মাথার ভেতর সব উলট পালট হয়ে যাচ্ছে। তার মানে রুদ্র নির্দোষ? আমি সত্যটা না জেনে এত বড় একটা ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা নেই, আমায় মরেই যেতে হবে। ওই দিন কে সানিকে গুলি করেছিল বল? আ আ আমি না, ইকবাল করছে। এসব কিছু ইকবাল করেছে। ওদের দুই ভাই বোনের উপর কিসের শত্রুতা তোদের? বাবা জেঠুর সব কিছু কেড়ে নিতে চায়। এখন আমি তোর জীবনটাকে কেড়ে নেবো, জানোয়ার বাচ্চা। রুদ্র আবারও পেটাতে লাগলো রনিকে। ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। মেরে কোনো লাভ হবে না, সব ভুল আমার হয়েছে। তুমি ক্ষমা করে দাও ওকে। আমি যা করেছি সব না বুঝে করে ফেলেছি। আমায় একটাবার সুযোগ দাও প্লিজ। স্নেহা রুদ্রর পা ধরে কান্না করছে। রুদ্র রনিকে ফেলে স্নেহাকে বুকে তুলে নিল। এভাবে কাঁদতে নেই পাগলি, তুমি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না। আমি যে খুব বড় অপরাধী, খুব বড় ভুল করে ফেলেছি আমি। তোমার ভালোবাসা আমি না বুঝে তোমার সন্তানটাকে মেরে ফেললাম। আমি চেয়েছিলাম তুমি যেন আমার ভুলটা বুঝতে পারো। আমার আর কোনো চাও নেই। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না, হয়তো তোমার মতো করে কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। তবুও বলবো, একটাবার ভালোবাসতে দিবে আমায়? আমি শুধুই তোমার, সারা জীবন তোমার থাকবো। রুদ্র স্নেহার কপালে একটা চুমু খেলো। স্নেহা রুদ্রকে জাপটে ধরে আছে, আর সাইফ ইকরাকে এক হাতে আগলে রেখেছে। ইকরাটা আজ বেশ ভয় পেয়েছে এইসব দেখে শুনে। রনি উঠে মাটি থেকে পিস্তলটা হাতে নিল রুদ্রকে গুলি করার জন্য। স্নেহা রুদ্রকে ছেড়ে মাথা ঘুরিয়ে রনির দিকে তাকালো কিছু বলার জন্য। এমন সময় দেখে রনি রুদ্রকে গুলি করছে। স্নেহা রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর গুলিটা এসে স্নেহার বাঁ হাতে লাগে। রুদ্র ভয় পেয়ে যায়, উঠে এসে আগে স্নেহাকে ধরল, তারপর রনির বুক বরাবর বেশ জোরে একটা লাথি দিয়ে ফেলে দিল। একটা লাথি খেয়েই রনির নাক মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। রনি ওখানেই জ্ঞান হারায়, তারপর স্নেহাও জ্ঞান হারালো। রাত 1টা বেজে গেছে। স্নেহাকে নিয়ে তাড়াতাড়ি করে পাশের একটা হাসপাতালে ভর্তি করেছে রুদ্র। এত রাতে ডাক্তার নেই, তবুও রুদ্র হাতে পায়ে ধরে দুটো ডাক্তার ঠিক করলো স্নেহার অপারেশনের জন্য। স্নেহাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন শুরু করে দিয়েছে। বাইরে বসে আছে রুদ্র আর সাইফ আর ইকরা। চিন্তা করিস না রুদ্র, সব ঠিক হয়ে যাবে। গুলিটা হাতে লেগেছে, তাই স্নেহার বেশি ক্ষতি হবে না।
তুই ইকরাকে নিয়ে বাসায় যা। তোকে এখানে একা রেখে আমি যেতে পারি না। তুই যা, খালামণি ইকরার জন্য খুব কান্না করছে, ওকে থেকে শান্ত হবে। আর স্নেহা? ও ভালো হতো ওকে নিয়ে বাসায় চলে যাব। বাড়াতে গিয়ে ওইসব কিছু বলবি না। বাবা কিছু জিজ্ঞেস করে বলবি 2 বান্ধবী ঘুরতে গিয়েছিল, তাই এত রাত হয়েছে। আর স্নেহার কথা জিজ্ঞেস করলে বলবি স্নেহা আমার সাথে আছে এবং ভালো আছে, বাবু যেন চিন্তা না করে। আচ্ছা, আমাকে ফোন করিস। সাবধানে যা। সাইফ ইকরাকে নিয়ে বেরিয়ে গেল। রুদ্রের চোখ দুটো লাল হয়ে আছে। খুব কষ্ট হচ্ছে ওর স্নেহার জন্য। 2 ঘন্টার মধ্যে অপারেশন শেষ হয়ে যায়। অপারেশন শেষ করে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, আমার ওয়াইফের এখন কি অবস্থা? এখন উনি বিপদমুক্ত। ভাগ্য ভালো ছিল যে গুলিটা হাতের হাড়ের লাগেনি, চামড়ার ভেতর দিয়ে পাশ কাটিয়ে গুলিটা বের হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে কিছু হতো। অবশ্যই আল্লাহর ইচ্ছা। ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো কোনো দিন? ওনার এখন জ্ঞান ফিরেনি, আশা করি সকালে জ্ঞান ফিরবে। আমার মতে 2-3 দিন এখানে থাকলে ভালো হবে। আমি কালকে রাতে নিয়ে যেতে চাইছিলাম, যদি সম্ভব হয়। এখন আপনার যা ইচ্ছা, ওনাকে বাসায় নিয়ে সাবধানে রাখতে হবে, যেহেতু এত বড় একটা ব্যথা পেয়েছে। সো আপনি বুঝতেই পারছেন। জি, আমি নিজে ওর খেয়াল রাখবো। শুধু স্ত্রী খেয়াল রাখলেই হবে না, নিজের খেয়ালও রাখতে হবে। আপনাকে তো একটি বারের জন্য শান্ত হয়ে বসতে দেখলাম না। না মানে? এত ছটফট করতে হবে না, আপনার স্ত্রী একদম সুস্থ আছে। লাভ ম্যারেজ নিশ্চয়ই? তেমনই। তাই তো বলি। আচ্ছা, আপনি এখন ভেতরে যেতে পারেন, আর অপেক্ষা করাবো না। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। লোকটা খুব ভালো আর মিশুক। এইদিকে সাইফ ইকরাকে নিয়ে বাড়িতে আসলো। কাউকে কিছু বুঝতে দিল না। ওদের বলেছে রনি স্নেহা আর ইকরাকে কিডন্যাপ করেনি, ওরা ঘুরতে গিয়েছিল। এখন ইকরার মা আর স্নেহার বাবা দুইজনেই শান্ত হয়ে আছে। সাইফ একটু পরপর রুদ্রের সাথে কথা বলে সব খবর নিচ্ছে। রুদ্র বসে আছে স্নেহার হাত ধরে। ছেলেটার নাক মুখ ফুলে গেছে। স্নেহার কিছু হলে ওর সহ্য হয় না, কি করবে কিছুই মাথায় আসে না। বলা যায় স্নেহা একটু আঘাত পেলে রুদ্র পাগল হয়ে যায়। স্নেহার হাতে হাত রেখেই ঘুমিয়ে পড়েছে রুদ্র। সকাল হয়ে গেছে। রুদ্রের ঘুম ভাঙল স্নেহার নড়াচড়ায়। স্নেহা উঠে পড়ল। এ কি করছো? উঠছে কেন? শুয়ে থাকতে আর ভালো লাগছে না। এখন কেমন লাগছে তোমার? সব ঠিক আছে, শুধু হাতে একটু ব্যথা। এখন তো 2 হাতেই ব্যথা। একটা আমি পরে ফেলেছি আর অন্যটায় গুলি লেগেছে। আই এম সরি। ইটস ওকে, সব কিছুই তো ঠিকঠাক। তাহলে আমরা বাড়ি ফিরছি কখন? রাতে। আজ তোমার গায়ে হলুদ, সারাদিন রেস্ট নাও, রাতে গিয়ে হলুদ লাগাবে। কেমন করেছ? আচ্ছা, তুমি আমাকে কলিজা কেন বলো? সেটার ব্যাখ্যা পরে দিব, আগে ডাক্তারকে ডেকে নিয়ে আসি, এসে একবার চেক আপ করে যাক। আমি তো এখন একদম সুস্থ আছি, চলো না বাড়ি যাই। তুমি চুপ থাকো। তারপর রুদ্র গিয়ে ডাক্তার নিয়ে আসলো। স্নেহাকে চেক আপ করা হলো, সব কিছু ঠিকঠাক আছে। স্নেহা খুব খুশি, কারণ কাল ওদের বিয়ে। একসাথে ইকরা আর স্নেহার বিয়ে হবে। স্নেহার বাড়ির ছাদ বড় হওয়াতে সব ওদের ছাদে করা হচ্ছে। দুটো বাড়ি একই রকম করে সাজিয়েছে। ছাদ দুটো একসাথে হওয়াতে বেশি সুবিধা হয়েছে। সকাল হবার সাথে সাথে মেহমানদের আনাগোনা শুরু। মেয়ের বাড়ির বিয়েতে হইচই বেশি হয়, তেমন মানুষ বেশি হয়। সবাই ইকরাকে দেখছে আর স্নেহাকে খুঁজছে। স্নেহার বাবা সবাইকে বলে দিয়েছে স্নেহা একটা ফ্রেন্ডের বাড়ি গেছে। যখন দেখলো খুব চাপ, তখন রুদ্রকে ফোন করলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা বলুন। তোমরা কোথায়? সবাই তো স্নেহাকে খুঁজছে। এই তো বাবা, আমরা একটু পরেই পৌঁছে যাচ্ছি। আচ্ছা, যেভাবে হোক অনুষ্ঠান শুরু হবার আগেই স্নেহাকে পৌঁছে দিয়ে যেও। আচ্ছা বাবা। ফোন রেখে দিল। কি বললো আব্বু? তোমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে। তোমার আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর সবাই নাকি তোমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। উফ, সবাই বাড়িতে আর আমি এইখানে, আমার বিয়ে আর আমিই নেই। বিয়ের জন্য এত উতলা হচ্ছে কেন? বিয়ে তো চলে যাচ্ছে না, আগে সুস্থ হবে পরে বিয়ে করবে। আমি সুস্থ আছি রুদ্র, প্লিজ বাড়ি চলো। বলেছি তো রাতে যাব। রাতে যেতে যেতে সব শেষ হয়ে যাবে। আর একটা কথা বলবে না? হুম? স্নেহা মুখ ফুলিয়ে বসে আছে। কি হলো, কিছু বলছো না কেন? তুমি তো চুপ থাকতে বললে।
কথা বললেও দোষ, না বললেও দোষ। এখন আমার সব কিছুতে দোষ দেখছে। দেখো, ঝগড়া করবে না প্লিজ। হ্যাঁ, আমি তো ঝগড়ুটে, তাই না? তুমি কি চাইছো বলো তো? আমি বাড়ি যেতে চাইছি। তুমি তো আমাকে জ্বালিয়ে মারবে দেখছি। হ্যাঁ। আবার কি হলো? আব্বু, আরে কি হয়েছে বলবে তো? তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না নিয়ে যাবে আমি ততক্ষণ এইভাবেই কান্না করব। এ তো মহা মুশকিলে পড়ে গেল। আম্মা, আচ্ছা নানি আমার, আমি আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। রুদ্রের কথা শুনে স্নেহার মুখে হাসি ফুটল। রুদ্র ডাক্তারকে সব বুঝিয়ে বলল। ডাক্তার সব শুনে একটা হাসি দিয়ে স্নেহাকে নিয়ে যাওয়ার অনুমতি দিল, সাথে এক গাদা ঔষধপত্র। স্নেহা খুশি মনে বাড়ি চলল। স্নেহাদের বাড়ি থেকে অনেকটা দূরে রুদ্র স্নেহাকে নামিয়ে দিল। সাবধানে যাও তুমি, আর বাড়ির কাউকে কিছু বুঝতে দিবে না, বুঝছো? সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি আসবে না না, কেন? আমি গেলে সবাই এখন চেকে ধরবে, আর এমন সব কথা বলবে তোমার ইচ্ছে করবে মাটির সাথে মিশে যেতে। তুমিও না পারো বটে। আচ্ছা সাবধানে বাসায় যাও, পৌঁছে আমাকে ফোন দিয়ে জানাবা, ঠিক আছে? যথাকে মহারানী। যাও, বাই। দেখা হবে ছাদনা তলায়, বাই। রুদ্র হাসিমাখা মুখ নিয়ে চলে গেল, আর স্নেহা বাসায় ফিরে আসলো। সন্ধ্যা হয়েছে, চারদিকে আলো হইচই মিলে মিশে একাকার। বাইরে সাউন্ড বক্স জোরে জোরে গান বাজছে। ছোট বড় ছেলেরা মিলে নাচছে আর মেয়েরা সাজুগুজু ব্যস্ত। রুদ্র বারবার স্নেহাকে ফোন করছে। এইবার স্নেহা বিরক্ত হয়ে কানে ব্লুটুথ লাগালো। ইগরা তো খুবই খুশি, অনেক স্টাইলে পোজ দিয়ে ছবি তুলছে। দুই বান্ধবী ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গেল। সবকিছু ভিডিও করা হচ্ছে। এই বিয়াতে কোনো কিছুর কমতি রাখেনি ওরা। রুদ্রের বাড়িতেও কোনো কিছুর কমতি নেই। এতদিন পর ছেলে দুইটা বিয়ে করবে, তাতে ওদের মায়েরাই বেশি খুশি। নাচ গান হই হুল্লোড় ওদের বাড়িতেও কম হলো না। রুদ্র সাদা পাঞ্জাবি পরে আগে স্নেহাকে ভিডিও কল করে দেখিয়ে নিয়েছে। খুব সুন্দরভাবেই গায়ে হলুদ শেষ হলো। আজ ইকরা স্নেহা একসাথে শুয়েছে, আর রুদ্র সাইফ একসাথে। ফোনে চারজন গল্প করলো সারা রাত। সকাল হতেই হইচই শুরু। ওদের গোসল করানো শেষ হলে সবাই মিলে রুদ্র আর সাইফকে বর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। স্নেহা আর ইকরা যাচ্ছে পার্লারে। দুপুরে জুম্মার নামাজ শেষ করে ওরা স্নেহাদের বাড়ির দিকে রওনা হয়। নতুন বড়দের সবাই বরণ করে নিল। কিছুক্ষণ পর সবাই একসাথে খেতে বসল। আবার পাঠক পাঠিকাদেরও একটু খেতে দেবেন আপনারা প্লিজ। খাওয়া দাওয়া শেষ করে এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হতে চলছে। আজ স্নেহা আর ইকরা একই রকম কাপড় পরেছে, একই সাজে সেজেছে। কাজী আসার সাথে সাথেই বিয়ে পড়ানো হলো। সবাই এখন মোনাজাত ধরুন। বিয়ে টিয়ে শেষ করে সবাই মিলে বেশ কিছুক্ষণ কান্নাকাটিও করল। ইকরার আম্মু 2-3 বার জ্ঞান হারায়। একমাত্র মেয়ের বিয়েতে কোনো মাই নিজেকে সামলে নিতে পারে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা স্বামীর বাড়ি যাওয়ার জন্য পা বাড়ালো। ওদের ফ্ল্যাটের বাইরে দাঁড় করিয়ে বরণ করে নিল রুদ্রের আর সাইফের মা। ফ্ল্যাটের 2 রুমে বাসর ঘর সাজানো হচ্ছে। একটা রুদ্র আর স্নেহার জন্য, অন্যটা সাইফ আর ইকরার জন্য। সবাই মিলে এক রুমে স্নেহাকে আর অন্য রুমে ইকরাকে বসিয়ে চলে গেল। স্নেহা আর রুদ্রের বাসর ঘর। স্নেহা বসে আছে, রুদ্র ঘরে ঢুকলো। পুতুলের মতো বসে আছো কেন? সে একটু রেস্ট নাও, সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে। বাসর রাতে কেউ রেস্ট নেয়? কি করে শুনি? রুদ্র গিয়ে স্নেহার সামনে বসল। আগে বলো আমাকে কেমন লাগছে? একদম পেত্তের মতো লাগছে। এসব নীল গোলাপি কি লাগিয়েছো মুখে? এগুলো মেকআপ। এসব মাখামাখি করার কি দরকার ছিল? একটু ভালো লাগছে না। তোমাকে এমনিতেই খুব কিউট লাগে। আচ্ছা আজ আমাকে কি দিবে বলো? রুদ্রের ঘাড়ে 2 হাত রাখলো স্নেহা। কি চাই তোমার? আমার তো স্নেহা এগিয়ে যাচ্ছে রুদ্রের দিকে। স্নেহা থেমে গেল। আবার কি হলো? তুমি ওষুধ খেয়েছ? না, কোথায় রেখেছ? ব্যাগে রাখা আছে। আচ্ছা তুমি একটু বসো, আমি ওষুধ আর পানি নিয়ে আসছি। হুম। রুদ্র ঔষধ আর পানি এনে স্নেহার সামনে এগিয়ে দিল। স্নেহা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। হুম। কে? কাছে আসো, আরে কাছে।
স্নেহা একটু একটু করে রুদ্রর কাছে চলে গেল। তারপর রুদ্রকে জড়িয়ে ধরে গলায় ঘাড়ে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। রুদ্র বারবার না করছে, কিন্তু স্নেহা কিছুতেই থামছে না। স্নেহা, ছাড়ো। না, আমি আজ তোমায় খুব ভালোবাসবো। আমার ওসব ভালো লাগছে না। সব ভালো লাগবে, একবার আমাকে নিজের করে নাও। ছাড়ো স্নেহা, ছাড়ো বলছে। স্নেহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি হয়েছে তোমার? তুমি ঘুমাও। কি হয়েছে সেটা বলো। আমি এসব পারবো না। কেন? তুমি আমার কাছে আসতে আমার সন্তানের কথা মনে পড়ে। আমি সহ্য করতে পারি না। ওটা একটা ভুল ছিল রুদ্র, আমি তো ক্ষমা চেয়েছি। সব কিছুর ক্ষমা হয় না, এই কথাগুলো আমি মন থেকে মুছতে পারছি না। সব ভুলে যাও প্লিজ, আমরা সব কিছু নতুন করে শুরু করব। আচ্ছা স্নেহা, তোমার আব্বু তোমাকে কতটা ভালোবাসে? নিজের চেয়েও বেশি। তাহলে আমি আমার বাচ্চাকে কত ভালোবাসি? মনে করে তোমাকে আমি মেরে ফেললাম, তোমার আব্বু আমাকে ক্ষমা করতে পারবে কখনো? পারবে না। তাহলে আমি কিভাবে সব কিছু এক নিমেষে ভুলে যাব? যাকে ঘুমাও এখন। আমি কিছু বুঝে করিনি রুদ্র, প্লিজ আমায় ভুল বুঝো না। তোমার কাছে আমার সন্তানটা একটা বোঝা ছিল, ও একটা অবৈধ সন্তান ছিল তোমার কাছে। আমার কাছে অবৈধ ছিল না, ও তো আমার ভালোবাসার প্রতীক ছিল। তুমি জানো, যখন প্রথম তোমার প্রেগন্যান্সির রিপোর্ট আমি পাই, এত খুশি ছিলাম বলার বাইরে। সেই সুখের অনুভূতির সাথে সব সুখ তুচ্ছ ছিল। এক নিমিষে তুমি সব শেষ করে দিলে। আমার সন্তানটা মারার আগে এক মিনিটও ভাবনি তুমি। এসব কথা মনে হলে ইচ্ছে করে যে হাতে আমার সন্তানকে মেরেছ, তোমার ওই হাত দুটো কেটে ফেলে। আমি সব ঠিক করে দেব, আমার দিকে তাকাও, ঠিক হয়ে যাবে সবটা। তোমাকে ওই দিন বলেছিলাম, আমি যদি প্রমাণ করে দিতে পারি আমি তোমার ভাইয়ের খুনি না, তাহলে তুমি আমাকে আমার সন্তান ফিরিয়ে দেবে। আমি প্রমাণ করে দিয়েছি সব, এখন তুমি আমার সন্তান আমাকে ফিরিয়ে দাও। এটা কিভাবে সম্ভব বলো? পারবে না, তাই না? আমরা আবার বেবি নিব, তুমি এভাবে কান্না করো না প্লিজ। আমাকে আমার প্রথম সন্তান ফিরিয়ে দাও। এমন করো না প্লিজ, আমরা সব কিছু ঠিক করে নিয়ে চলো। যেদিন আমার সন্তান আমাকে ফিরিয়ে দিতে পারবে সেদিন এসো আমার কাছে, তোমার শরীরের জ্বালা মিটিয়ে দেব। রুদ্র স্নেহাকে ধাক্কা দিয়ে ব্যালকনিতে চলে যায়। স্নেহা বিছানায় পড়ে পড়ে কান্না করছে। এই কান্না সারা জীবন ওকে কাঁদতে হবে। এইদিকে ইকরাও ঘোমটা দিয়ে বসে আছে। অনেকক্ষণ পর সাইফ ঘরে ঢুকল। ইকরা সাইফের ঘরে ঢোকার শব্দ শুনতে পেল। এতক্ষণ লাগে আসতে? ভাবিরা কথা বলছিল, তাই আসতে পারছিলাম না। ভাবিদের সাথে এত কথা কিসের? এখন তুমি বিয়ে করছো, ভাবিদের সাথে এত লুতুপুতু করা চলবে না। আচ্ছা, খুব ঘুম পাচ্ছিল, এখন চলো ঘুমাবো। সে কি এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, 12টা বেজে গেছে। ঘুমাবো না? তাহলে এখন আমরা ভালোবাসা করব। কালকের দিন করব। এটা রাতে করতে হয়। এটা আবার কেমন ভালোবাসা? এইভাবে ভালোবাসলে তোমার এখানে ছোট্ট একটা বেবি আসবে। সত্যি? হ্যাঁ, চলো শুরু করি। সাইফ পাঞ্জাবি খুলতে লাগলো। এ কি, তুমি কাপড় কেন খুলছো? এইভাবেই ভালোবাসতে হয় সুইটি, এটা একটা সিক্রেট গেম। আমি এই গেম খেলবো না। সাইফ একটা দুষ্টু হাসি দিল। তুমি কাঁপছো কেন? এমনি। আমার কাছে আসো, আমি সব ঠিক করে দিচ্ছি। ইকরা ভয় কাঁপছে। সাইফ ইকরার দিকে এগিয়ে যাচ্ছে। এক মিনিট। কি? আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে প্লিজ সোনা, আমি আর অপেক্ষা করতে পারবো না। ইকরা ভয়ে কাঁপতে কাঁপতে ওয়াশরুমে চলে গেল। সাইফ বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করছে। 1 ঘন্টা পর। ইকরা সোনা, প্লিজ বের হয়ে আসো। আর কত? 1 ঘন্টা হয়ে গেছে। তুমি কি আমাদের বাসর রাতটা ওয়াশরুমে কাটিয়ে দেবে? আরও 10 মিনিট পর ইকরা বের হলো। এখনো কাঁপছে সে। এতক্ষণ সময় লাগে? আসো তাড়াতাড়ি। একটু শোনো না। আবার কি? আমার পেটে খুব ব্যথা করছে। হঠাৎ করে ব্যথা কিভাবে শুরু হলো? জানি না। আচ্ছা, আমার কাছে একটা মেডিসিন আছে, সেটা খেলে 10 মিনিটের মধ্যে তোমার ব্যথা সেরে যাবে। এই ব্যথা শেষ হবে না। তুমি কিভাবে জানলে? এমনি বললাম আর কি। সব ঠিক হয়ে যাবে, এই নাও, এটা খেয়ে নাও। সাইফ ইকরাকে একটা ট্যাবলেট খাইয়ে দিল। 10 মিনিট পর।
ভালো লাগছে? না, ব্যথা লাগছে। ব্যথা যদি আসলেই থাকতো তাহলে তো ভালো হয়ে যাওয়ার কথা ছিল। না, আসলে পেট থেকে বেয়ে বেয়ে এখন মাথায় চলে আসছে। আচ্ছা, তাহলে মাথা ব্যথার ওষুধও খাইয়ে দিচ্ছি। আরে না, তুমি বুঝতেছো না কেন? মাথা থেকে পায়ে চলে যাবে ব্যথা। ব্যথা কি সারা শরীরে দৌড়াদৌড়ি করে? ইয়ে মানে, আমার দিকে তাকাও ইকরা, এইসব বাহানা বন্ধ করো, খুব খারাপ হবে। সাইফ আমি বলছিলাম কি, চুপ, আমি কিচ্ছু শুনতে চাই না। সাইফ ইকরার শাড়ির আঁচলটা টান দিতেই ইকরা টেনে বাধা দিচ্ছে। ছাড়ো এটা। না তুমি আমার কাছে আসবে না। ইক্কুর বাচ্চা। আম্মা।